আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। চোখ রাখবো রাত 10টার সংবাদে। স্বচ্ছতা বজায় রেখে সময়ের কাজ সময়ে শেষ করার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের নবনির্বাচিতদের প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের প্রকল্পগুলি ছাড়াও স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করার আহ্বানও রেখেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের স্বচ্ছতা বজায় রেখে কাজ করার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের নবনির্বাচিতদের উদ্দেশ্যে আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সময়ে পঞ্চায়েতে কাজকর্ম নিয়ে যে অভিযোগ উঠে আসে তা কোনোভাবেই কাম্য নয় বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং আমরা সবাই জানি যে এখানে জেলা পরিষদের টোটাল ত্রিপুরাতে প্রায় 116টার মতো আমাদের সদস্য সংখ্যা, পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা 423 এবং গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 6370। অর্থাৎ এই যে সংখ্যা, মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে। আমাদের সরকার, কেন্দ্রের সরকারই হোক আর ত্রিপুরা সরকারই হোক, বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই দুটো সরকার, যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে, ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে। অনেক সময় অনেক জায়গার থেকে অনেক খবর আসে, সেটা কোনো অবস্থায় কাম্য নয়। আমি এখানে নবনির্বাচিত যারা সদস্যরা আছেন বা সভাধিপতি, সহকারী সভাপতি, ওনাদেরকে আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ প্রশাসন, সেটা আপনারা দেবেন। আমরা যেভাবে আমাদের ত্রিপুরা সরকার যেভাবে দিচ্ছে, আপনারাও সেভাবে দেবেন। কেবলমাত্র কেন্দ্র বা রাজ্য পর্যায়ের প্রকল্পগুলিই নয়, স্থানীয় সম্পদ ব্যবহার করে গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করার আহ্বানও রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে সময়ের কাজ সময়ে শেষ করার জন্য সংশ্লিষ্ট ত্রিস্তর পঞ্চায়েত আধিকারিক এবং সদস্যদের দৃষ্টিও আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এরকম না যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে, এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল ফর লোকাল বলি, ভোকাল ফর ওখানের যে স্থানীয় সম্পদ, সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরো ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে। শুধু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলার যে পরিষদ, সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে। আমরা এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সময় সময় আমাদের আসে, সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যমেই সেটা সম্পন্ন হবে। ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় রাজ্যে বর্তমানে জেলা পরিষদে রয়েছেন মোট 116 জন সদস্য, পঞ্চায়েত সমিতিতে রয়েছেন 423 জন সদস্য এবং গ্রাম পঞ্চায়েতে রয়েছেন 6370 জন সদস্য। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির মূল ভিত পঞ্চায়েতি রাজ প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিতে মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় 92% আসনে যেখানে বিজেপির দখলে রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর এই বার্তা সাধারণ মানুষের কাছে বাড়তি গুরুত্ব পাবে বলেও নিশ্চিত তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় পর্যায়ে ধাক্কা খেল বামপন্থী আন্দোলন। প্রয়াত হলেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দুপুরে দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয় সীতারাম ইয়েচুরির। বিরোধী ইন্ডিয়া জোটের সক্রিয় সদস্য ছিলেন সীতারাম ইয়েচুরি। শেষ হলো জাতীয় পর্যায়ে বামপন্থী আন্দোলনের একটি অধ্যায়। প্রায় 25 দিনের যুদ্ধে বিরাম দিয়ে হাসপাতালেই প্রয়াত হলেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। গত 19 আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছিল ইয়েচুরিকে। সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর রাতে অবনতি হয় শারীরিক অবস্থার। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। অবশেষে বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পলিট ব্যুরোর প্রবীণ এই সদস্য। চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে সীতারাম ইয়েচুরির মৃতদেহ এইমস হাসপাতালকে দান করেছেন তার পরিবার। 1952 সালের 12 আগস্ট সীতারাম ইয়েচুরির জন্ম হয় মাদ্রাজ অর্থাৎ অধুনা চেন্নাইয়ে। পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। স্কুল শিক্ষা প্রথমে সেখানেই। 1969 সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন।
সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন ইয়েচুরি। অর্থনীতিতে স্নাতক হন দিল্লির স্টেট স্টিফেন্স কলেজ থেকে। তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। ইয়েচুরির বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগদানের শুরু জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। সেখানে পাঠরত অবস্থাতেই সিপিআইএম এর সদস্য পদ গ্রহণ করেন এবং পুরো সময় রাজনীতি করার সিদ্ধান্ত নেন তিনি। 1978 সালে ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন সীতারাম ইয়েচুরি। 1984 সালে হন এসএফআই এর সর্বভারতীয় সভাপতি। সিপিআইএম এর তৎকালীন অবিভক্ত অন্ধ্রপ্রদেশ রাজ্য কমিটিতে ছিলেন সীতারাম ইয়েচুরি। 1985 সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন তিনি। 1992 সাল থেকে যোগদান পলিট ব্যুরোর সদস্য হিসেবে। 2015 সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে তিনি নির্বাচিত হন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে। 2005 থেকে 2017 সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন সীতারাম ইয়েচুরি। 2021 সালে ইয়েচুরির পারিবারিক জীবনে ঘটে বিপর্যয়। তার জ্যেষ্ঠ পুত্র আশিস ইয়েচুরি কোভিডে আক্রান্ত হওয়ার পর ফুসফুসের জটিল সংক্রমণে মারা যান মাত্র 35 বছর বয়সে। তার পুরো রাজনৈতিক জীবনে বামপন্থী আদর্শের প্রতি অটল থেকেছেন সীতারাম ইয়েচুরি। যদিও বিভিন্ন সময় ভারতের রাজনৈতিক ক্ষেত্র ও সমাজে নানা পরিবর্তন এসেছে, তবে দলের আদর্শ এবং অবস্থান থেকে কখনো সরে আসেননি তিনি। ভারতের অর্থনৈতিক উন্নয়ন, কৃষক সমস্যা, শ্রমিকের অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবসময় সোচ্চার ছিলেন সীতারাম ইয়েচুরি। বিশেষত ভারতের নয়া উদার অর্থনীতির সমালোচক হিসেবে বারবার সরকারের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইয়েচুরি। বামপন্থী রাজনীতির একজন সফল নেতা হলেও তার নেতৃত্বে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে দলকে। বিশেষত পশ্চিমবঙ্গ এবং কেরলের মতো রাজ্যে বামফ্রন্টের রাজনৈতিক অবনতি দাঁড়িয়েছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। দলের ভেতরেও মাঝে মাঝে আদর্শগত মতপার্থক্য দেখা দিয়েছে তাঁর সময়কালে। তবে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের কৌশল এবং দলীয় সংহতির প্রতি বারবারই গুরুত্ব দিয়েছেন সীতারাম ইয়েচুরি। সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে একাধিকবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সম্প্রতি লোকসভা নির্বাচনের পূর্ব বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা এবং ইন্ডিয়া গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। সীতারাম ইয়েচুরির প্রয়াণ নিঃসন্দেহে দেশের বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে একটা বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36। এর মধ্যে 26 জনের পরিবারে দেওয়া হয়েছে সম্পূর্ণ আর্থিক অনুদান। 7 জনের পরিবারে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন আর্থিক অনুদান, জানিয়েছে রাজ্য প্রশাসন। ভয়াবহ বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36। বন্যার কারণে এখনো নিখোঁজ রয়েছেন একজন, জানিয়েছে রাজ্য সরকার। বন্যায় মৃত 36 জনের মধ্যে 26 জনের পরিবারকে ইতিমধ্যে সম্পূর্ণ এবং 7 জনকে অন্তর্বর্তীকালীন আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। বাকিদেরও শীঘ্রই আর্থিক অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছে প্রশাসন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে এখনো রাজ্যে 67টি ত্রাণ শিবির রয়েছে। এই শিবিরগুলোতে ৩,৮৭৩ জন মানুষ আশ্রিত রয়েছেন। তাদের প্রয়োজনীয় পানীয় জল, খাদ্য এবং স্বাস্থ্য সহায়তা দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সমগ্র রাজ্যে সম্পূর্ণ এবং আংশিকভাবে ৬২,২০৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 10,৪৮৩টি ঘরের জন্য ১১,৯২,০০,০০০ টাকার অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত স্কুল ও কলেজগুলি চালু হয়েছে এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিও স্বাভাবিক বলেও জানিয়েছে সরকার। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রায় 20,000 বই বিতরণ করা হয়েছে। খাদ্য দপ্তরের উদ্যোগে আগামী 2 মাস রেশন কার্ড প্রতি অতিরিক্ত 10 কেজি চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই চাল দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। इस विपदा को सही तरीके से संभाल पाए, क्योंकि हम लोगों ने जो टीम त्रिपुरा की तरह काम किया है। साथ में ऑनरेबल चीफ मिनिस्टर ने भी डायरेक्शन दिया है कि जिस तरह हमने इमीडिएट रिलीफ के समय काम किया, उसी तरह अब हमें रेस्टोरेशन का काम करना है और कहीं पर भी धीमा होने की गुंजाइश नहीं है और स्लैक नहीं हमको होना है। और उन्होंने बोला उसी विगर, एनर्जी और स्पीड के साथ काम करते रहना है, जिससे कि हम अगले कुछ महीनों में हम पूरी तरह न सही बट अपनी जो हमारी क्या बोलते हैं जो लाइफ है उसको नॉर्मल की तरफ ले जा सकें। और मीटिंग के दौरान ये भी बात चर्चा हुई कि भाई किसी डिपार्टमेंट को किसी फंड की कमी तो नहीं है। सारे डिपार्टमेंट ने सेटिस्फेक्शन दिया कि फिनांस डिपार्टमेंट से उनकी जो भी जरूरत है उसमें फंड मिल रहा है
और ऑनरेबल चीफ मिनिस्टर ने बोला कि अगर कहीं भी जरूरत हो तो फंड फाइनेंस डिपार्टमेंट और इनका फाइनेंस सेक्रेटरी भी वहाँ मौजूद थे, उन्होंने बोला फंड की जो भी जरूरत होगी हम उपलब्ध कराएंगे। রাজ্যে ক্ষতিগ্রস্ত 1664টি রাস্তার মধ্যে 81টি রাস্তার পুনঃসংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। 187টির কাজ চলছে, 553টির টেন্ডার প্রক্রিয়াধীন এবং 843টি রাস্তা সংস্কারের এস্টিমেট করা হয়েছে বলে জানিয়েছে সরকার। পূর্ত দপ্তর রাজ্যের বন্যা ক্ষতিগ্রস্ত প্রধান রাস্তাগুলির পুনরুদ্ধার ও মেরামতের কাজ আগামী 5ই অক্টোবর 2024-এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। জল সম্পদ দপ্তরের ক্ষতিগ্রস্ত 1136টি এলআই প্রকল্পের মধ্যে 140টি প্রকল্পের মেরামতের কাজ শেষ হয়েছে, যেখানে 426টি প্রকল্পের মেরামতির কাজ চলছে বলে জানিয়েছে সরকার। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এখন পর্যন্ত 2632টি স্বাস্থ্য শিবিরে 1,10,289 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো ধরনের জলবাহিত রোগের খবর নেই বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। বিদ্যুৎ দপ্তরের সমস্ত সাব ডিভিশন এবং ডিভিশনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে, যেখানে অমরপুর, শান্তির বাজার, সাবরুম এবং উদয়পুরে 95 থেকে 98% বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে স্বাভাবিক করে তোলা। আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ 100% স্বাভাবিক করে তোলা হবে বলে দাবি করেছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অসংক্রামক রোগের মাত্রা ত্রিপুরাতে অনেক বেশি। নেশা এবং অনিয়ন্ত্রিত জীবনশৈলীর কারণে বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে বাড়ছে এই ব্যাধিগুলি। বৃহস্পতিবার স্টার এনসিডি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন এজিএমসিতে উদ্বোধন করতে গিয়ে এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক এবং গবেষকদের সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী। কম বয়সে এখানে নন কমিউনিকেবল ডিজিজের মাত্রা ত্রিপুরাতে বেশি। আমরা সবাই জানি জীবনশৈলী একটা বিরাট বিষয় এবং তার উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজের মাত্রাটাও বেশি বাড়ে। ত্রিপুরা এর থেকে বাদ নয়। আমরা সবাই জানি ত্রিপুরায় অনেকের মধ্যে এখন যুব সম্প্রদায়ের মধ্যে আমরা দেখছি যে এডিকশনের বিষয় যদি আমি কথা বলি, তাছাড়া জীবনশৈলী যেভাবে মডার্নাইজেশনের চিন্তা ভাবনা করে যেভাবে অনেকে যেভাবে চলছে, তাতে করে কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজের যে চান্স অফ ডেথ সেটা কিন্তু নিশ্চয়ই বাড়ছে। এটা আনডাউটেডলি উই হ্যাভ টু অ্যাডমিট ইট। এবং এখানে আজকের এই যে স্ট্রেংথেনিং অ্যাম্বুলেটরি কেয়ার ফর নন কমিউনিকেবল ডিজিজ যে এখানে শুরু হলো, আমি ধন্যবাদ দেব ডাক্তারবাবুকে, যারা এই আইসিএমআর থেকে এসছেন, এইমস থেকে এসছেন এবং ওনারা এখানে এসে আমার সাথে যে কথা হচ্ছিল, ডাক্তারবাবু বলছিলেন যে কালকে গোমতী ডিস্ট্রিক্টেও যাবেন, তো সেটা আমাদের জন্য খুবই লাভজনক। বিদ্যুৎ মাশুল ইউনিট প্রতি 1,07% বৃদ্ধির এক মাসের মাথায় রেশনের চিনির মূল্য কিলো প্রতি 7 টাকা বাড়িয়ে দিল রাজ্য সরকার। চলতি মাস থেকেই কার্যকর হয়েছে চিনির এই বর্ধিত মূল্য। কয়েকদিন পর পর লোক দেখানো বাজার অভিযান করে পণ্য মূল্য নিয়ন্ত্রণের নাটক মঞ্চস্থ করছে প্রশাসন, অথচ অত্যাবশ্যকীয় পরিষেবা এবং পণ্যগুলির দাম যেখানে নিজেই লাগামহীনভাবে বাড়িয়ে চলছে সরকার, তাকে নিয়ন্ত্রণ করবে কে তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। বিদ্যুৎ মাশুল ইউনিট প্রতি 1,07% বৃদ্ধির এক মাসের মাথায় রেশনে চিনির মূল্য কিলো প্রতি 7 টাকা বাড়িয়ে দিল রাজ্য সরকার। শুধু তাই নয়, কলমের এক খোঁচায় চলতি মাস থেকে কার্যকর করে দেওয়া হয়েছে চিনির এই বর্ধিত মূল্য। এই ক্ষেত্রে বকেয়া মিলিয়ে 2 মাসের চিনি দেওয়া হবে একত্রে, আর সেদিক থেকে খাদ্য দপ্তরের তহবিল আরো স্ফীত করার পথ প্রশস্ত করে নেওয়া হবে বলে মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ। গত 3 মাস রেশনে চিনি সরবরাহ বন্ধ থাকলেও 1 মাসের বকেয়া মেটানোর নামে বর্ধিত মূল্যই আদায় করা হবে ভোক্তাদের কাছ থেকে। প্রশ্ন উঠছে, সরকার কি তবে নিজেই কালোবাজারি ব্যবসা শুরু করছে ভোক্তা সাধারণের সঙ্গে? গণবন্টন ব্যবস্থা নিয়ে লম্ফজম্ফ করা হলেও যেখানে গত জুন মাস থেকে রেশনে বন্ধ হয়ে গিয়েছে চিনি সরবরাহ, সেখানে গণবন্টন ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়েছে বলেই মনে করছেন ভোক্তা সাধারণরা। জুন মাসের শেষ দিকে হাতে গোনা কয়েকটি রেশনের নামমাত্র বরাদ্দ পাঠিয়ে জুলাই ও আগস্ট মাসে পুরোপুরি বন্ধ রাখা হয় রেশনিং ব্যবস্থায় চিনি সরবরাহ। শেষ পর্যন্ত সাধারণ মানুষের আশঙ্কা সত্য প্রমাণিত করেই 23 টাকা থেকে বেড়ে 30 টাকা প্রতি কিলো হয়ে গেল রেশনের চিনির মূল্য। সরকারিভাবে দাম বাড়ার কারণে বিশেষ করে উৎসবের মরশুমে খোলা বাজারেও লাফিয়ে বাড়বে চিনির দাম, তার বলার অপেক্ষা রাখে না। রেশনে বিপিএল এবং এপিএল সমস্ত ভোক্তাদের ডাল তেলে ভর্তুকি বন্ধ করে দেয়া থেকেই শুরু।
মাঝখানে মশলা সরবরাহের উদ্যোগ নেওয়া হয় রেশন ব্যবস্থায়। বর্তমানে উধাও মশলা। বছরে 4 বার কার্ড পিছু 1 লিটার করে ভোজ্য তেলের বরাদ্দের কথা জানানো হলেও তা কার্যকর হয়নি আজ পর্যন্ত। দরজায় কড়া নাড়ছে আরেকটি শারদোৎসব। সেই ক্ষেত্রে মাত্র একবারই ভোক্তারা পেয়েছেন ভোজ্য তেল। অনিয়মিত হয়ে পড়েছে চিনি, ডাল সহ অন্যান্য সামগ্রী। কোথাও কোথাও মাসের প্রথম সপ্তাহ কাটিয়ে মিলছে চাল। বরাদ্দ সমস্ত সামগ্রী পেতে একজন ভোক্তাকে মাসের শেষ দিন পর্যন্ত দৌড়ঝাঁপ মরতে হচ্ছে ন্যায্য মূল্যের সাইনবোর্ড সর্বস্ব দোকানগুলিতে। এবার কলমের এক খোঁচায় প্রতি কিলো চিনির 7 টাকা বর্ধিত মূল্য চলতি সেপ্টেম্বর মাস থেকে কার্যকর করে দেওয়া হবে বলেও 3 মাসের বকেয়া চিনির ক্ষেত্রে কি হবে এ নিয়ে কোনো স্পষ্টীকরণই দেবার প্রয়োজন মনে করেনি খাদ্য দপ্তর। ডিলারদের বক্তব্য অনুযায়ী সেপ্টেম্বরের চিনির সাথে বকেয়া 1 মাসের চিনি মিলবে, এমনটাই নাকি নির্দেশ খাদ্য দপ্তরের আধিকারিকদের। তবে বাকি 2 মাসের বিষয়ে কি সিদ্ধান্ত দপ্তরের তা কিন্তু জানেন না রেশন ডিলাররা। এখন 3 মাস চিনি সরবরাহ বন্ধ রেখে ধাপে ধাপে পুরোটা মিটিয়ে দেওয়া হলেও অতিরিক্ত 7 টাকা করে আদায় করা হবে বলেই আশঙ্কা করছেন রাজ্যের 9 লক্ষ সাধারণ ভোক্তা পরিবার। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যেখানে বিপর্যস্ত রাজ্যের 1,28,000 মানুষ, সেখানে সরকারের এই ধরনের সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন তুলছে সম্পূর্ণ ব্যবস্থার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলা শহরের কীর্তনথলি এলাকার এইচপি পেট্রোলিয়াম দীর্ঘদিন যাবৎ গ্রাহকদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মানুষ এবং গাড়ি চালকরা। অভিযোগ, প্রায় সময় গ্রাহকদের পেট্রোল এবং ডিজেল নির্দিষ্ট পরিমাণ সরবরাহ না করে কম করে দেন পেট্রোল পাম্পের কর্মীরা। পাম্পের মালিকের জ্ঞাতসারেই এই ধরনের প্রতারণা হয় বলে ক্ষোভের সঙ্গে জানিয়েছেন ভুক্তভোগী গাড়ি চালকরা। সম্প্রতি এক চালকের কাছ থেকে পেট্রোল পাম্পের কর্মীরা নানান ফন্দি ফিকির করে অতিরিক্ত 2000 টাকা আদায় করেন বলে অভিযোগ। ঘটনা গড়ায় থানা পুলিশ পর্যন্ত এবং এই ঘটনা তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। পেট্রোল পাম্পের ধারাবাহিক প্রতারণা ও জুলুমবাজির ঘটনায় স্থানীয় মহলে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাহলে তোমার সিসিটিভি ফুটেজ চেক করো তুমি, হ্যাঁ ফুটেজ চেক করো করার পরে তাই নিয়ে মানে না তুমি আমার টাকা দিচ্ছ না, এই না সেই না, এটা বহুত লাফরা। তুমি কি গাড়ি নিয়ে আইছো? আমি টাটা 15-12 6 চাকা গাড়ি নিয়ে আইছি। পুজোর আগেই যানজট এড়াতে রাজধানীর বুকে শুরু হলো ট্রাফিক অভিযান। ট্রাফিক, ট্রান্সপোর্ট এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার বিভিন্ন নো পার্কিং জোনে অভিযান চালানো হয়। এদিন অভিযানকারীরা জানান, দুর্গাপুজোর আগে রাজধানী আগরতলার ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতেই এই অভিযান। মূলত নো পার্কিং জোনে বাইক বা গাড়ি সরিয়ে স্পষ্টভাবে চালকদের আরো একবার নির্দেশিকা দেওয়া হয়। সেই পার্কিং এ আমরা এসপি ট্রাফিকের তরফ এবং ট্রান্সপোর্ট এবং এমসি তিনও পক্ষ আমরা যৌথভাবে পূজার আগে যাতে এই রাস্তাটাতে ক্লিয়ার থাকে, আনঅথরাইজ যাতে পার্কিং যারা আছে তাদেরকে আমরা অনেকবার আমরা অ্যাওয়ারনেস করছি। এখন আমরা এটা পদক্ষেপ নিতেছি যাতে এই জনসাধারণের সুবিধা পূজাতে যাতে তাদের কোনো ধরনের असुविधा सृष्टि ना हो। जॉइंट एनफोर्समेंट ड्राइव ऑर्गेनाइज किया है हमारे साथ एएमसी और ट्रांसपोर्ट डिपार्टमेंट और पुलिस भी है। हम चारों डिपार्टमेंट ने मिलकर जॉइंट ऑपरेशन किया है। इसमें हम नो पार्किंग जोन्स में जो व्हीकल्स है उसको हटा रहे हैं और एएमसी इलीगल एनफोर्समेंट वगैरह को हटा रहे हैं। और इसमें हम लोग एक एफर्ट कर रहे हैं दुर्गा पूजा से पहले कि हम लोग कंजेशन को, रोड एक्सीडेंट्स को मिनिमाइज कर सकें। और जो दिन आ रहा है पूजा का उसके भी क्या रहेगा? नहीं, हम लोग कंटिन्यूसली ये करते रहेंगे पूजा तक और उसके बाद भी ये ड्राइव चालू रहेगा। বিদ্যুৎ দপ্তরের মন মর্জি, মালিককে না জানিয়ে কেটে দেওয়া হলো রাবার বাগান। ঘটনা মোহনপুর মহকুমার অন্তর্গত 1 নম্বর সিমনা বিধানসভা কেন্দ্রের ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে। মোহনপুর মহকুমার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের হারাধন চক্রবর্তীর বাগানের রাবার গাছ কেটে দিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনায় হারাধন চক্রবর্তীর অনুমতি ছাড়াই এই কাজ করেন তারা। হারাধন চক্রবর্তীর ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নিজ জোট জমিতে একটি রাবার বাগান রয়েছে। প্রায় 6 মাস আগে বিদ্যুৎ বিভাগের তার লাগানোর জন্য খুঁটি বসানো হয়, তখন তিনি আপত্তি জানালে বিদ্যুৎ কর্মীরা বলেন পরে সরিয়ে দেবেন, কিন্তু আজ পর্যন্ত সেই খুঁটি সরায়নি বিদ্যুৎ দপ্তর। বৃহস্পতিবার হারাধন চক্রবর্তীর বাড়িতে না থাকার সুযোগে বাগানের 5টি রাবার গাছ কেটে দেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পরে আরো 5টি গাছ কাটা পড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। হারাধন চক্রবর্তী এর বিরোধিতা করলে বিদ্যুৎ কর্মীরা পাল্টা তাকে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেন বলে অভিযোগ। অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ক্ষতিগ্রস্ত রাবার চাষী।
তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তার গাছের বয়স প্রায় 7 বছর এবং এবছর থেকে রাবার তোলা শুরু করবেন বলে স্থির ছিল। এই অবস্থায় তার গাছগুলি কাটার কারণে তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রতিটি গাছ লালন পালন করতে 7 বছরে প্রতি গাছ পিছু তার খরচ হয়েছে 7,000 টাকা। এই বিষয়ে তিনি মোহনপুর মহকুমা প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। আমি গরিব কৃষকে যে এখানে যে রাবার গাছ করছি, আমি 7 বছর যাবৎ পরিশ্রম করে এই বাগান করছি। এই যে কারেন্টের খুঁটি আইবার কথা দিকে আমি তখন তারা বাধা দিছি, ওই সাইডে সরাই গেল। তারা এখানে মোড় করে একটু সরাইছে, সরানো আমার মোটামুটি 10-12টা গাছ কাটা পরে তারা 4-5টা গাছ কাটতে লাগছে অলরেডি। আমি আবার কোনো জিজ্ঞাসাবাদি করছে না, কোন সময় আইলো কি করলো, তারা আয়া দিকে গাছ কাটতে লাগছে। বাধা দেবার পরে তারা আমলাকে উত্তেজনা করে উঠছে, তারা কাটবই, তারা জবরদস্তি দেখাইছে। এরপর আমি প্রধান লই আয়া সেটা বাধা দিচ্ছি। আজকে তারা কাজ বন্ধ রাখছে, আমার এই ক্ষতিপূরণ কেলা দিব। আমি এই গরিব কৃষক যে আমি অন্য অন্য জিনিস সয় সম্পত্তি বেচছে, আমি বাগানটা করছি, বাগানটার উপর আমার নির্ভর। কিন্তু আমার এই আশা আকাঙ্ক্ষা ভাঙিয়ে দিচ্ছে তারা। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু পাইলাম না। কিভাবে এটা গাছ কাটতে হবে আমরা জানাইলো না, জানলাম না, কি করে এরকম হয়। এটা কোন পঞ্চায়েত? এটা ঈশানপুর গ্রাম পঞ্চায়েত, ঈশানপুর পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড। আপনি কি এই যখন কারেন্টের খুঁটি বসায় তখন কি তাদেরকে আপনারা বাধা দিচ্ছেন বা তারা আবেদন করছিলেন এই খুঁটি সরাই দেওয়ার লিগা? প্রথম খুঁটি বসাবার সময় তারা কইছি যে আপনারা একটু সরাই বন যাতে আমার গাছ কাটা না পড়ে। তারা কইছিল আমার যে না, তোমার গাছ কাটা পড়তো না, আমরা একটু সাইড করে দিব। এরপরে তারা কোন সময় চুপে যাবে, তারা খুঁটি বসাইতে দেখছি না। খুঁটি বসানোর পর আরেকবার 2-3 দিন পরে দেখি এখানে খুঁটি বসাই গেছে। তারা তো তারার কাজ তারা নিরালা করে, আমরা তো আমরা ধান্দা কাজ। বাগানের পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের এই বিষয়ে কি ভূমিকা তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রহস্যজনকভাবে মারা গেলেন দিনমজুর এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম রণজিৎ আচার্য, বয়স আনুমানিক 32 বছর। ঘটনা যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকায়। তার পরিবার পরিজনদের বক্তব্য তার মৃত্যুর ঘটনা রহস্যজনক। এই বিষয়ে বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেন মৃত রণজিৎ আচার্যের ভাই। তিনি জানান সাংসারিক নানান বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে রণজিৎ আচার্যের প্রায় ঝামেলা হতো। এই ঘটনার সঙ্গে তার ভাইয়ের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কিনা তা বের করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন তিনি। ঘটনার একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় রণজিৎ আচার্যের দেহ। আমি যেটা দেখছি আমি দাদা এটা করছি। এটা কি কারণে করতে পারে মনে হয়? এটা মানুষ এমন একটা কাজ করে, কোনো একটা আগামী 14 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার রাজ্যে বসছে এবছরের 3য় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সমস্ত জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। এদিন মোট 51টি বেঞ্চে 23,994টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত 3,920টি মামলা এবং আদালতে বিচারাধীন 20,074টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা 370টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত 3,205টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের 17,777টি মামলা, বৈবাহিক বিরোধের 286টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত 1,601টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয়ক 11টি এবং দেওয়ানি সংক্রান্ত 16টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে 31টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি 11টি বেঞ্চ বসবে। দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সকলকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব শ্রীমতী ঝুমা দত্ত চৌধুরী আবেদন করেছেন। আমরা এবছরের 3য় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের এই আয়োজন প্রায় 1.5 মাস আগে থেকে শুরু হয়েছে। প্রথমে আমরা মামলাগুলি সিলেক্ট করি, কোন কোন মামলাগুলো লোক আদালতে গ্রহণযোগ্য। তারপর আমরা নোটিশ তৈরির কাজগুলো করেছে, সেগুলো পাঠানো হয়েছে। সমস্ত নোটিশগুলো ইতিমধ্যেই যারা যারা পার্টি আছেন ওদেরকে পাঠানো হয়ে গেছে। আমরা এই বছর প্রায় 23,994টি মামলা নিষ্পত্তির জন্য আমরা লিস্ট করেছি, যার মধ্যে কিছু আছে যেগুলি আদালতে বিচারাধীন আছে, আর কিছু প্রি লিটিগেটিভ ম্যাটার যেগুলো এখনো আদালতে যায়নি।
বিচারাধীন মামলাগুলির মধ্যে প্রায় 20,000 মামলা রয়েছে। এর মধ্যে ইতিমধ্যে মামলার উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা গত 6 আগস্ট থেকে সংশ্লিষ্ট জেলা আইন সেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার রিকনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন। লোক আদালতে নোটিশপ্রাপ্ত হয়ে আসা ব্যক্তিদের সাহায্য করবেন প্যারালিগ্যাল ভলান্টিয়াররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রেমিকাকে নিয়ে পালানোর জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগের তীর পুলিশ ও মেয়ের আত্মীয় স্বজনের দিকে। চাঞ্চল্যকর ঘটনা চেলাগাং সুভাষ কলোনি এলাকায়। মৃত যুবকের নাম গৌতম দাস। প্রাথমিকভাবে এই ঘটনায় যে তথ্য উঠে এসেছে তাতে জানা যায় একটি মেয়ের সঙ্গে গৌতম দাসের সম্পর্ক ছিল। মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় এই যুবক, যদিও 24 ঘন্টার মধ্যেই তাদের দুজনকে আটক করতে সক্ষম হয় সাবরুম থানার পুলিশ। মৃত যুবকের মা অভিযোগ করেন, আটক করার পর তার ছেলেকে বেধড়কভাবে মারধর করে পুলিশ ও মেয়ের বাড়ির লোকজন। রাস্তার মধ্যেই তার ছেলেকে পুলিশ নির্মমভাবে মারধর করে বলে কান্না ভেজা চোখে অভিযোগ করেছেন মৃত গৌতমের মা। মারধরের কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে বলে গৌতমের মায়ের অভিযোগ। ঘটনার খবর পেয়ে এদিন ছুটে যান বাম যুব কংগ্রেসের নেতা নবারুণ দেব সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় বিজেপি যুব কর্মীরা বিচারের নাম করে গৌতমকে 2-3 দফায় প্রচন্ড মারধর করে, যার ফলশ্রুতিতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গৌতম দাস। ময়নাতদন্ত না করেই গৌতমের দেহ জিবি হাসপাতাল থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বাম যুব নেতা নবারুণ দেব। নেতা যুব মোর্চার নেতারা পেটায় গতকালকে জিবি হসপিটালে তার মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়, এবং আমরা দেখলাম এই গুন্ডারা যখন মারছে তখন তার হসপিটালে চিকিৎসা হচ্ছেন। এদিন অমরপুর হাসপাতালে করা হয় গৌতম দাসের ময়নাতদন্ত। যে কোনো অপরাধের জন্য দেশে আইন কানুন রয়েছে, তবে এক তরতাজা যুবককে পিটিয়ে খুন করায় যে গুরুতর অভিযোগ সামনে এসেছে এবং বিশেষ করে সাবরুম থানার ভূমিকা নিয়ে যে ধরনের অভিযোগ করছেন মৃত যুবকের পরিবার, তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলেই গৌতমের মৃত্যুর প্রকৃত কারণ উঠে আসবে বলে স্থানীয় মহলের মতামত। আর মায়ের পার্টির গার্জেনরা মারছে, বিদ্রোহ হয়ে গেছে আমাদের। যুবক গৌতম দাসের মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের বক্তব্য জানায়নি সংশ্লিষ্ট থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনিক কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 70 বছর বা তার বেশি বয়সী প্রত্যেক প্রবীণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জাতীয় বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে অনুমোদন দেওয়া হয়েছে এই স্বাস্থ্য বীমার। 70 বছর বা তার বেশি বয়সী প্রত্যেক প্রবীণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে অনুমোদন দেওয়া হয়েছে এই স্বাস্থ্য বীমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ ABPM জয় যোজনার অন্তর্গত এই সিদ্ধান্তে 6 কোটি প্রবীণ নাগরিক সহ 4.5 কোটি পরিবার উপকৃত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই অনুমোদনের সাথে 70 বছর বা তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিকরা তাদের আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে ABPM জয়ের সুবিধাগুলি পাওয়ার যোগ্য হবেন। যোগ্য প্রবীণ নাগরিকদের ABPM এর অধীনে একটি নতুন আলাদা কার্ড দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরা যারা ইতিমধ্যেই ABPM জয়ের অধীনে অন্তর্ভুক্ত, তারা প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত টপ আপ কভার পাবেন বলে জানিয়েছেন সরকার। 70 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক যারা ইতিমধ্যেই অন্যান্য জনস্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যেমন কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য প্রকল্প, প্রাক্তন কর্মী কন্ট্রিবিউটরি হেলথ স্কিম এবং আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, তারাও পাবেন এই সিদ্ধান্তের সুফল। 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা যারা বেসরকারি স্বাস্থ্য বীমা পলিসি বা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিমের অধীনে রয়েছেন, তারাও ABPM জয়ের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য হবেন বলে স্পষ্টীকরণ দিয়েছে রাজ্য কেন্দ্র। ABPM জয় হলো বিশ্বের সর্ববৃহৎ পাবলিকলি ফান্ডেড হেলথ অ্যাসুরেন্স স্কিম, যা 12.34 কোটি পরিবারের 55 কোটি সদস্যকে হাসপাতালে ভর্তির জন্য পরিবার প্রতি 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পলিসি প্রদান করে বলে বিবৃতিতে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।
বয়স নির্বিশেষে যোগ্য পরিবারের সকল সদস্য এই প্রকল্পের আওতায় রয়েছেন এবং এই প্রকল্পের 49% মহিলা সুবিধাভোগী সহ মোট 7.37 কোটি মানুষকে এই মুহূর্তে হাসপাতালে আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে এখন পর্যন্ত 1 লক্ষ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে বলেও দাবি করেছে সরকার। প্রাথমিকভাবে ভারতের 10.74 কোটি দরিদ্র এবং দুর্বল পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। পরবর্তীতে 2022 সালের জানুয়ারিতে এবিপিএম জয়ের অধীনে সুবিধাভোগীর সংখ্যা 10.74 কোটি থেকে বাড়িয়ে 12 কোটি পরিবারে উন্নীত করা হয়। বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রকল্প তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সারা দেশে কর্মরত রয়েছেন 37 লক্ষ আশা এবং অঙ্গনারী কর্মী, এমনটাই জানিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 6টি ক্ষেত্রে সংস্কার তার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বলে ঘোষণা করলেন বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশে নির্বাচনের জন্য ক্রমেই দাবি জানাচ্ছে বিএনপি ও জামাত শিবির। তবে এত দ্রুত যে দেশের নির্বাচন হচ্ছে না, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেই ইঙ্গিতই দিলেন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। বরং সাফ ভাষায় জানিয়েছেন জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, সংবিধান এবং নির্বাচন কমিশনের সংস্কারই তার অন্তর্বর্তী সরকারের প্রথম অগ্রাধিকার। সংস্কারের গতিমুখ নির্ধারণের জন্য 6টি কমিটি গড়ার কথাও ঘোষণা করেছেন তিনি। তার দাবি, এই সংস্কারের ফলে জাতি এগিয়ে যাবে এবং দেশ একটি শক্তপোক্ত গণতন্ত্রের ভিতের ওপর প্রতিষ্ঠিত হবে। তবে মোহাম্মদ ইউনূসের ভাষণের কড়া সমালোচনা করেছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপিও ইঙ্গিত দিয়েছে সংস্কার করা এই নির্বাচিত সরকারের কাজ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ হওয়া উচিত সুষ্ঠুভাবে নির্বাচন করে নতুন একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সংস্কার নির্বাচিত সরকারের কাজ। সব মিলিয়ে ক্ষমতা বদলের নাটকীয় ঘটনার পরেও সেই ক্ষমতা নিয়েই বাংলাদেশে চলছে দড়ি টানাটানি আর কৌশলী রাজনীতির খেলা। দেশে আইনের শাসন এখনো সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করছেন বিভিন্ন মহলের মানুষ। কিছুদিন আগে রাজশাহীতে আওয়ামী লীগের সাবেক কর্মী শারীরিক প্রতিবন্ধী মাসুদকে নির্মমভাবে হত্যা করেছে জামায়াতে ইসলামী কর্মীরা। গাইবান্ধা ইউনিয়নে পিটিয়ে মারা হয়েছে 2 যুবককে। এর মধ্যেই সরকার প্রধান ঘোষণা করেছেন, আইন কেউ নিজের হাতে তুলে নিলে কঠোর শাস্তি দেওয়া হবে। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান বিবৃতি দিয়ে জানিয়েছেন, চক্রান্ত হলে দাঁত ভাঙা জবাব দিতে হবে। সবকিছু দেখে রাজনৈতিক মহলের ধারণা আরও বেশ কিছুদিন অন্তর্বর্তী সরকারের হাতেই থাকবে শাসন ক্ষমতা। এত দ্রুত নির্বাচনের সম্ভাবনা দেশে নেই বললেই চলে। পড়শি দেশের রাজনৈতিক ডামাডোলের উপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কামালঘাট শাখার গ্রাহক পরিষেবা অত্যন্ত নিম্নমানের। প্রতিবাদে কর্মীদের ব্যাংকে তালাবন্দি করে বিক্ষোভ করলেন গ্রাহকরা। যান্ত্রিক ত্রুটির অজুহাতে 4 দিন ধরে গ্রাহক পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কামালঘাট শাখায়। বৃহস্পতিবারও ব্যাংকে আসার পর একই অজুহাতে ব্যাংকিং পরিষেবা না পেয়ে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। গ্রাহকদের দাবি, বিভিন্ন প্রয়োজনে নিজেদের জমানো টাকা ব্যাংক থেকে তুলতে আসেন তারা, কিন্তু সেই প্রয়োজনে নিজেদের টাকা হাতে পাচ্ছেন না। সেক্ষেত্রে ব্যাংকের গাফিলতি রয়েছে বলেই তারা তীব্রভাবে অভিযোগ করেন। এরপরই ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের কর্মীদের ব্যাংকের ভেতরে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে দেন। বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, তাদের সঠিকভাবে পরিষেবা দেওয়া না হলে তাদের বিক্ষোভ চলবেই। গত সোমবার থেকে ব্যাংকের যে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলা, এমনিতে টাকা পয়সা হয়তো বাইরের থেকে যারা বয় তারা থেকে কিছু নিতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ যে কাজগুলো, এই কাজগুলো হইতে পারে। আজকে 4 দিন রানিং। তো আমরা স্টাফদের সঙ্গে কথা কইলাম, কথা কওয়ার পরে তারা আমরা রিপোর্ট দিল যে আজকে আইবো, কালকে আইবো, এরকম কইতেছে। তারা চেষ্টা করতেছে, এরকম কইতেছে। হেড অফিস থেকে লোক পাঠানো হইব, অফিস ঠিক করা হইব, এমন করে আমরা 4 দিন, আজকে 4 দিন রানিং, 4 দিন ধরে আমরা খুঁজছি, কিন্তু এই পরিষেবাটা এখনো রানিং হচ্ছে না বা হচ্ছে না। তার জন্য আজকে আমরা এক প্রকার রাগান্বিত হয়ে আজকে তালা ঝুলালাম। কি করে খোলা রেখে লাভ কি? তার জন্য গেছে তারা আবার চলে গেছে, অনেক 50 জনের মতো চলে গেছে। এখন যারা আছে তারা অপেক্ষা করছে আর কি, যদি ঠিক হয় তারা কিছু হয়েছে। আগামী 14 সেপ্টেম্বর রবীন্দ্র ভবনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিগত 5 বছরের পুরস্কার প্রদান করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেঘালয়, মণিপুর, আসাম তথা উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলির ক্রিকেট প্রেমীদেরও আহ্বান করা হয়েছে। এই গোটা অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে। 2টা থেকে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি এবং সাথে ফেলিসিয়েট প্রোগ্রাম এটা আছে আমাদের। এটা একটা লং পেন্ডিং, মানে লাস্ট 5 ইয়ার্সে বিভিন্ন টুর্নামেন্টের প্রাইজ আমরা দিতে পারি নাই। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে নতুন কমিটি, এটা 15 ফেব্রুয়ারি আমরা কমিটি দায়িত্ব নিয়েছি। তার পরবর্তীতে আমাদের কাছে এগুলি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, কারণ যারা বাচ্চারা খেলেছে, পারফর্ম করেছে 3 বছর আগে, তাদেরকেও সঠিক সময়ে প্রাইজটা দেওয়া হয়নি। তো আমাদের এটা একটা প্রায়োরিটি আমরা মনে করেছি, যেটা ইমিডিয়েটলি করা দরকার, কারণ অক্টোবর মাস থেকে আমাদের সমস্ত ন্যাশনাল খেলাগুলি শুরু হবে। এখানে আগরতলা ভেন্যুতেও আছে, বাইরেও আছে। সুতরাং অক্টোবর মাস থেকে ন্যাশনাল খেলাগুলির দিকে সবাইকে নজরদারি দিতে হবে। আমাদের কাছে আর অন্যথা ছিল না, তাহলে আর একটু বড় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।